আপনারা দেখছেন মন্ডল স্টুডিও, গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের গল্প পোড়ো পোড়ো বাড়ি। এতদিন বিহার ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎই বদলি হয়েছি কলকাতায়। পরিবারের সবাইকে আপাতত বিহারে রেখেই আমি আর আমার বিহারি চাকর রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাড়ির খোঁজে। ভাড়া পেলাম মনের মতো বাড়ি। ফ্লোরের ওপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা আর ওপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে মোটে আমি, আমার স্ত্রী আর দুটো ছোট ছোট ছেলে মেয়ে। আমার এই বাড়ি ভালোই কুলিয়ে যাবে। শোনা যায় গেলবারে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বসবাস করত তাদের কেউই আর বেঁচে নেই, তারা সকলেই মারা গেছে বা কেউ কেউ পালিয়ে গেছে। আজ পর্যন্ত আর তারা ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের একেবারে উপকণ্ঠে। এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি, কিন্তু দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেইগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে চলেছে। আজ আর সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখার উপায় নেই। কিন্তু সেই জন্য বিশেষ মাথা ঘামালাম না আমি, কারণ আমি নিজেই ঘরকুনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। বাড়িওয়ালা বললেন, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোক এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা এখনো বুঝে উঠতে পারিনি। আমি বললাম, বাড়িখানা আমার খুব পছন্দ হয়েছে। আমি মিথ্যা ভয় পাওয়ার লোক নয়, আর আমার কাছে বন্দুকও আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এই বাড়ির জন্য আগে আমি 150 টাকা পেতাম, কিন্তু এখন দিনকাল ভালো নয়। তারপর বাড়িখানার সুনাম আবার আমাকে ফেরাতে হবে। তাই আপাতত আপনি 50 টাকাই দেবেন। 50 টাকা করে দিলেই আমি খুশি হব। আমি বললাম, তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাড়া কম হোক, এই পোড়োবাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া তো জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করল। লোকটার দেহখানা হাড় জিরজিরে, আর কথা বলতে বলতে ক্রমাগত তিনি হাঁপাচ্ছিলেন একজন হাঁপানি রুগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে লাঠি ঠক ঠক করতে করতে তিনি চলে গেলেন। বাজলুম, কেন জানি না তাকে দেখে কেমন একটা অস্থির বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। আমার চাকর রামসহায় অনেক বিহারীদের মতো বেশ ভালো বাংলা বলতে পারে। আমি তাকে রাম বলেই ডাকি। বললাম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজ ওই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা ওই বাড়িতে এসেই উঠব। রাম বলল, জি আজ্ঞে হুজুর। মনের মধ্যে ততক্ষণ একটা জিনিস খুব ভাবাচ্ছিল। বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন করে জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলাম সেই রাতেই। আগেই বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধ্যা হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণ দিকের ঘরটাই আমরা ব্যবহার করব। নির্জন পল্লীর ভিতর নিরালা সন্ধ্যাবেলায় নিস্তব্ধ বাড়িতে আমরা দুইজন। আমাদের দুজনার পদধ্বনি চারিদিকে যেন প্রতিধ্বনিত করে তুলছে, ঠিক যেন আমাদের পিছন পিছন আরও কতগুলি পা একসাথে এগিয়ে গিয়ে আসছে। অনেক দিনের খাকা করা পোড়ো বাড়ি, এইরকম হওয়াটা খুবই স্বাভাবিক। এই মিথ্যা ভয়টাই আমি আমার মন থেকে মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়াও আরও কারোর অস্তিত্ব আমি অনুভব করতে পারছি। এমন ধারণার কোনোই অর্থ নেই।
এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তেই তারা হতে পারে দৃশ্যমান। আমি ভীতু নয়, ভূত টুত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলেও বিশ্বাস করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষত্ব। সেই সময়ই ঠিক মনে হয় যেন অসম্ভবকে সম্ভব। আমরা দুজনে যেই ঘরটিকে ঠিক করেছিলাম সেই ঘরটিতে এসে উপস্থিত হলাম, কিন্তু পড়লাম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলাখানা খুলতেই মনটা যেন শিউরে উঠল। নাকে এসে পৌঁছালো একটা গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলাম জানলার বাইরে। নিচে রয়েছে পচা জলে ভরা একটি পুকুর, আর তার ঠিক খানিকটা জমির ওপর ভাঙাচোরা লণ্ডভণ্ড করা জনবিহীন বস্তি। কোথাও জনপানির সারাটুকু নেই। বললাম, রাম, ওই পুকুরটাতেই মনে হয় কোনো মরা কুকুর বা বিড়াল পচে গেছে। এই দারুণ গ্রীষ্মের দক্ষিণে জানলাটা বন্ধ করে তোর ঘরে থাকা যাবে না রে। চল পশ্চিম দিকের ঘরে যাই। রাম বলল, চলুন। পশ্চিমের ঘরটায় হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম আর এক কারণে। সুইচ টেপাটেপি করেও কোনো আলো জ্বালাতে পারলাম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গেছে হয়তো। লাস্টে রামকে বললাম, রাম, তুই বাজার থেকে যা বাতি কিনে আন। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে তারপর কাল সকালবেলা অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। কিছুক্ষণ পরে রাম বাজার থেকে বাতি কিনে নিয়ে এসে ঘরে ঢুকলো। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা দুজনেই রাতের খাবার সেরে নিলাম। এরপরে বাতি নিভিয়ে আমার মনের মধ্যে কেমন একটা অশান্তির ভাব নিয়ে বিছনায় আশ্রয় নিলাম, কিন্তু কেমন যেন একটা ঘুম ঘুম ভাব লেগে আছে। শেষ পর্যন্ত ঘুমাতে পারলাম না বটে। মনে হতে লাগলো ঘরের ভিতর কারা যেন আস্তে আস্তে হাঁটাচলা করে বেড়াচ্ছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুমটা ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপরই পড়লো কার যেন একটা উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলাম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ। কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে সঙ্গে পেলাম একটা জান্তব গন্ধ। ধর্মড় করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লাম, এবং পর মুহূর্তেই হঠাৎ দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলোটা। কিন্তু তখন আলো জ্বলার ব্যাপারটায় আমি ঠিক অতটা চমকে উঠলাম না, কারণ সর্বপ্রথম আমার দেখার আগ্রহ ছিল ওই বিছানার ওপর। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার ওপরে কেউ তো নেই। কেবল বিছানার ওপরই নয়, আমার চোখ দুটো বাড়ির চারিদিকটা ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই দেখতে পেলাম না। এ কি আমার ভুল, নাকি আমার ভয়, নাকি এ এক দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচড়া করে বহুবার চেষ্টা করার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এমন করে জ্বলে উঠল কি করে? আগে যে সুইচটি বারবার চেষ্টা করেও কোনো আলো জ্বালাতে পারেনি, সেই সুইচটি এখন আবার চেষ্টা করেও আলোটি আর কোনো মতে নিভাতে পারলাম না। সবই যেন এক অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করতে লাগলাম, রাম, রাম! সে শুয়েছিল ঠিক দরজার বাইরের বারান্দার ওপরে। আমার চিৎকার শুনে ধরপড় করে ছুটে এলো। উত্তেজিত স্বরে বললাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপর কে যেন শুয়েছিল। তারপর চেয়ে দেখ, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের দিকেই তাকিয়ে রাম যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, যেন কোনো বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে তাকিয়ে আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদর ওপরে রয়েছে কতগুলো কাদামাখা পায়ের চিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলি বিড়ালের থাবার চেয়ে অনেকটাই বড়। আমি চেঁচিয়ে বলে উঠলাম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগে ওই থাবার দাগ ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বলে উঠল, হুজুর, বাইরে চলে আসুন। অমনি বাইরে চলে এলাম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো আমাদের রাস্তার ধারে রিয়াকের ওপর বসে। সকালের অপেক্ষায় ছিলাম। সকালবেলা যখন বাড়িওয়ালার সঙ্গে দেখা, তখন বাড়িওয়ালাকে সমস্ত কথা খুলে বললাম। বাড়িওয়ালা হাঁপানির টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করলো। মিছেই ভয় পাচ্ছেন,
ঘরের ভিতরে ভাম এসেছিল, পাশের পুকুর ধারের ওখানে ভাম থাকে তো। আমি বললাম, কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলোটা কি করে? জানলা দিয়ে হবে হয়তো। ভাম কখনো একতলা থেকে দোতলার উপর লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে তাহলে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপর পড়লো কি করে? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থেকেই বিছানার ওপরে ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা, তারের ভিতরে গলদ থাকার ব্যাপারে মাঝে মাঝে এরকম হয়। আপনা আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। মতো চিন্তা করবেন না, আমি আজ সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভয় নেই। দেখলাম বাড়িওয়ালার তোড়জোড়ের কোনো অভাব নেই, কিন্তু আমি শুকনো হাসি হেসে বললাম, না মশাই, আমার আর কোনো ভাবনা চিন্তা নেই, কারণ আজই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। আপনি আপনার ওই পোড়ো বাড়ি নিয়েই থাকুন। এতক্ষণ শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের গল্প পোড়ো বাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন।